কি 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 করছেন আপনি? জাদুয়ার প্রশ্নে হাসিল নিজ অধরে হাসি ফুটিয়ে বলে ওঠে। কি করেছি আমি? হাসিলের প্রশ্নে জাদুয়া নিজের লালিমা আবির্ভূত গালে ঠায় দাঁড়িয়ে রয়। কি বলবে সে লজ্জায় কিছুই বুঝতে পারছে না। তখনই হাসিল ফের জাদুয়ার নিকট এগিয়ে এসে পেছন থেকে নিজ বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার কোটি দেশে শক্তভাবে আলিঙ্গন করে হিসিয়ে বলে ওঠে। আমি তোমায় আহ্বান করিনি আমার কাছে আসার। তুমি এসে আমাকে আহ্বান জানিয়েছো তোমার কাছে যাওয়ার। এখন আমি যখন কাছে যেতে চাই, তখন তুমি কেন নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছ আমার থেকে? কথাগুলো বলেই হাসিল জাদুকে আরও কাছে টেনে নিয়ে নিজের অধরে ছোট ছোট স্পর্শ এঁকে দিতে থাকে। জাদুয়ার গ্রীবাদেশ হতে শুরু করে তার নরম গাল অবধি এন স্পর্শে জাদুয়া নিজ শরীরের শক্তি হারিয়ে নেত্রযুগল বন্ধ করে কম্পিত শরীরে নির্বাক হয়ে রয়। হঠাৎই হাসিল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমশ উন্মাদের ন্যায় গভীর স্পর্শ করতে জাদুয়া নেত্র মেলে জর্ণ গলায় বলে ওঠে। ভালোবাসেন আমায়? জাদুয়ার প্রশ্নে হাসিল থেমে গিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। না, তবে বাকি কথা বলার পূর্বে জাদুয়া হাসিলকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলে ওঠে। ভালো যদি নাই বাসেন তবে এভাবে স্পর্শ করার মানে কি? ভালোবাসাবিহীন স্পর্শে আমার ঘৃণা হয় নিজের। বাকি কথা বলার পূর্বে হাসিল সজোরে জাদুয়ার গলা টিপে ধরে প্রচণ্ড ক্রোধে জ্বলে উঠে বলে। কি বললি তুই? ঘৃণা হয় তোর আমার স্পর্শে? হাসিলের এহেন রূপে জাদুয়া ভয় পেয়ে বলে ওঠে। না না, আমি সেটা বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন। হাসিল জাদুয়ার কোনো কথা নিজ কর্ণে না নিয়ে তেজ হাসিল জাদুয়ার কোনো কথা নিজ কর্ণে না নিয়ে তেজ সক্রিয় লাভা নেই ফুসতে ফুসতে বলে ওঠে। ভালোবাসি কিনা সেটা শোনার খুব শখ, তাই না? তবে শোন, তোকে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসা যদি ভালোবাসা হয়, তবে ভালোবাসি তোকে। তোকে ছাড়া জীবন কল্পনা করলে যদি মৃত্যুর স্বাদ পাওয়া যায়, ভালোবাসা হয়, তবে ভালোবাসি তোকে। চোখের আড়াল হলে যদি এখানটায় অস্থিরতার উপস্থিতি ভালোবাসা হয়, তবে ভালোবাসি তোকে। তোর স্পর্শের সম্পূর্ণ শরীরে কম্পন সৃষ্টি হওয়া যদি ভালোবাসা হয়, তবে ভালোবাসি তোকে। আমার সম্পূর্ণ অস্তিত্বে তোর পেছনে যদি ভালোবাসা হয়, তবে ভালোবাসি তোকে। তোর জন্য জীবন দিতেও নিতে যদি দুবারও না ভাবা ভালোবাসা হয়, তবে ভালোবাসি তোকে। কথাগুলো বলে হাসিল জাদুয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে ওঠে। আরে নির্বোধ মেয়ে, আমি তোর প্রতি আমার আসক্তি কখনোই ক্ষণস্থায়ী ভালোবাসার সাথে তুলনা দিতে চাইনি, কিন্তু তুই। কথাগুলো বলে হাসিল জাদুয়ার থেকে মুখ ঘুরিয়ে বাহিরে যাওয়ার জন্য পা বাড়াতেই অপরাধ বোধে জর্জরিত জাদুয়া কন্দনরত কণ্ঠে বলে ওঠে। আমাকে মাফ করে দিন, বিশ্বাস করুন আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি। আপনি প্লিজ এত রাতে কোথাও যাবেন না। জাদুয়ার বলা কথাই হাসিল গর্জে উঠে বলে। শাট আপ, আমি তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। হাসিলের কথাই জাদুয়া মেঝে থেকে নিজেকে ধাতস্থ করে দাঁড়িয়ে হাসিলের সম্মুখে গিয়ে কষ্ট জড়িত কণ্ঠে কিছু বলতে উদ্যত হতেই হাসিল তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে। আর একটা কথা যদি বলিস, তবে বিশ্বাস কর, আমার মুখ তো জীবনও দেখবি না। হাসিলের এহেন বাক্যে জাদুয়া কান্না ভুলে ঠাই দাঁড়িয়ে রয়। হাসিলও আর কোনো কথা না বলে ক্ষিপ্ত পদচরণে চলে যায় সুলতানা ভিলার বাহিরে। থমকে গেছে সময়, নিঃশেষ হয়ে গেছে কিছুক্ষণ পূর্বে কাটানো দুজন মানবীর ভালোবাসাময় মুহূর্ত। শুধুমাত্র একটি অবুঝের ন্যায় বলা কথাই, তবুও নিষ্ঠুর মানবটি যদি একটিবার পিছনে ফিরে তাকাতো, তবে দেখতে পেত তার বলা তীক্ষ্ণ বাক্যে কতটা ক্ষত বিক্ষত হয়েছে অবুঝ কোমল হৃদয় অধিকারিণী ষোড়শী কন্যার হৃৎপিণ্ডটা। হাসিল চলে যাওয়ার পর জাদুয়ার মনে যে নিঃসঙ্গতার গভীর ছায়া নেমে আসে, তা যেন
দিগন্তব্যাপী শূন্যতার মতো এহেন ঘটনায় সে তার কক্ষে নিঃশব্দে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন মনে হচ্ছে জীবন থেকে সমস্ত অনুভূতি মুছে গেছে। তার বুকের ভেতর বিষণ্ণতার এক ভার তার দম বন্ধ করে দিচ্ছে। যাদের মনে ক্রমাগত প্রশ্ন জাগে, উনি কেন আমায় ভুল বুঝলেন? আমি তো ওনাকে ইঙ্গিত করে কোনো কথা বলিনি, তবে কেন? জাদুয়া বিছানায় বসে থাকে, চোখের কোণে দুঃখের অশ্রু জমতে থাকে। সারাক্ষণ নীরব, কেবল তার কান্নার স্তব্ধ ধ্বনি যেন বায়ুর সঙ্গে মিশে যায়। অন্ধকার রাতের আধার আরও গাঢ় হয়ে আসে, অথচ তার নেত্রের পাতা একবারের জন্য এক হয় না। সে জানে হাসিলের ফিরে আসার অপেক্ষায় তমসা প্রভাতে পরিণত হবে, কিন্তু হাসিলের জন্য দরজা খুলে রাখা চাহনিটা বৃথা যাবে। তবুও প্রতি মুহূর্তে তার মনে হতে থাকে হয়তো হাসিল ফিরে আসবে, হয়তো সে দরজায় কড়া নাড়বে, তার নাম ধরে ডেকে বলবে, জাদুয়া, এভাবে চলে যাওয়াটা উচিত হয়নি। কিন্তু সে আশা ভঙ্গ হয় বারংবার। প্রভাতের প্রথম প্রহরে আজানের সমুদ্র ধ্বনি তার কর্ণে পৌঁছাতেই জাদুয়া বাস্তবের মাটিতে ফিরে আসে। ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়, নিজ নয়ন যুগলের অস্ত্রটুকু মুছে নিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। সালাত শেষে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, দূরের আকাশের দিকে তাকিয়ে যেন সে অদৃশ্য পথটাকেই খুঁজতে থাকে, যে পথ ধরে হাসিল চলে গেছে। সময়ের স্রোত বয়ে যায়। নিজেকে ধাতস্থ করে নিচে নেমে এসে সুলতানা খানের কাছ থেকে তার মুঠোফোনটি চেয়ে নেয় জাদুয়া। সুলতানা খান জাদুয়ার এহেন রূপে সবই বুঝতে পারে। তার অভিজ্ঞ চোখে স্পষ্ট হয় জাদুয়া আর হাসিলের মধ্যে কিছু হয়েছে। তবু তিনি কোনো মন্তব্য করেন না, কারণ তিনি মনে করেন স্বামী স্ত্রীর ঝামেলা তাদের নিজেদের মধ্যে মিটিয়ে নিতে দেওয়া উচিত। তিনি তৃতীয় ব্যক্তি হয়ে তাদের সম্পর্কে কোনো বিভেদ আনতে চান না, তাই নীরবতাকেই তিনি হাতিয়ার হিসেবে গ্রহণ করলেন। অন্যদিকে জাদুয়া ফোনে একের পর এক হাসিলকে কল করে যায়। প্রতিবারই ফোন রিং হয়, কিন্তু হাসিল কোনোবারই তার রিসিভ করে না। প্রতিবারই রিং বেজে বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডে কষ্টের জন্ম হয় নতুন করে। তবু সে থামে না, অশ্রুসিক্ত চোখে আবার ডায়াল করে। তার কণ্ঠে আকুতি, হৃদয়ে এক বুক বেদনা। অথচ আজকের দিনটি তার জন্য বিশেষ, কারণ আজ তার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। এমন দিনে যখন অন্য ছাত্রছাত্রীরা উত্তেজনায়, ভয়ে আর আশঙ্কায় কাঁপছে, তখন জাদুয়ার মনে এই দিনটি নিয়ে বিন্দুমাত্র উদ্দীপনা নেই। তার সমস্ত মন পড়ে আছে হাসিলের চিন্তায়। নিজের জীবন, নিজের ভবিষ্যৎ যেন তার কাছে অর্থহীন হয়ে পড়েছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলে বাধাহীন। এমন সময় স্নেহ এসে আনন্দে চিৎকার করে জাদুয়াকে জানায়, জাদুয়া, তোর রেজাল্ট দিয়েছে, তুই এই গ্রেড নিয়ে পাশ করেছিস। স্নেহার এহেন খুশির বার্তায় সকলে আনন্দে উল্লাসিত হলেও সেই খুশির সংবাদ যেন জাদিয়ার হৃদয়ে কোনো প্রকার উল্লাস পৌঁছাতে পারে না। তার মলিন অধরে একটিবারের জন্য হাসি ফোটে না। অকস্মাৎ কিছুক্ষণ পরে জাদুর হাতে ধরে রাখা ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটি নম্বর। চমকিত হয়ে তৎক্ষণাৎ কলটি রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো। জাদু মুহূর্তের মধ্যে ফোনটি কানে চেপে ধরে সকলের মধ্য থেকে চলে যায় অন্যদিকে। তার কণ্ঠের অনাবিল আবেগ এসে বলে ওঠে, হ্যালো, আমি জাদুয়া। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসে শুধু একটি শব্দে। হুম। জাদুয়া কাঁপা কাঁপা কণ্ঠে ফের বলে ওঠে, আমি পরীক্ষায় পাশ করেছি, এ গ্রেড পেয়েছি। গুড। হাসিলের কণ্ঠস্বর এতটাই শীতল যে তার জাদুয়ার হৃদয় চূর্ণ বিচ্ছিন্ন করে দেয় মুহূর্তেই। সে কত উৎফুল্লিত হয়ে তার সফলতার কথা জানিয়েছে, অথচ এই নিষ্ঠুর পাষাণ ব্যক্তিটি এমনভাবে প্রত্যুত্তর করল যেন এতে তার কোনো কিছু যায় আসে না। হাসিলের এহেন নির্লিপ্ততায় জাদুয়ার গলার স্বর আরও গভীর হয়ে আসে। সে ভাঙ্গা হৃদয় বলে ওঠে, সরি কালকের জন্য। আমি আর এমন কিছু বলবো না যাতে আপনার রাগ হয়। আপনি শুধু ফিরে আসুন প্লিজ। তার কণ্ঠে যে আবেগ, যেই নিবেদন, তা যে কারো হৃদয়কে গলিয়ে দিতে সক্ষম। অথচ নিষ্ঠুর মানবটির মন যেন পাথরের মতো কঠিন। সে গম্ভীর গলায় বলে,
আমার যখন ইচ্ছা হবে তখন ফিরবো, কারো কথায় নয়। বাক্যটি ইতি টানতেই ফোনের ওপাশ থেকে টুট টুট শব্দ ভেসে আসে জাদুয়ার কনে। ফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে জাদুয়ার ভেতর যেন এক প্রবল ঝড় ওঠে। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে। সে ফোনটি হাতে ধরে থাকে, যেন হাসিলকে আরেকবার ফোন করতে চাইছে, কিন্তু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তার হাত থেমে যায়। এক গভীর হতাশা আর কষ্টে সকলের মধ্যে থেকে চলে এসে ঘরের এক কোণে গিয়ে বসে পড়ে সে। জাদুয়ার এহেন আচরণে সকলে অবাক হলেও কেউ কোনো প্রকার প্রতিক্রিয়া প্রকাশ না করে নিজ নিজ কর্মে মনোনিবেশ করে। দিনের পর দিন অতিবাহিত হয়, কিন্তু হাসিল সুলতানা ভিলায় ফিরে আসে না। তার এই নির্লিপ্ত অনুপস্থিতি জাদুয়ার হৃদয়ে এক অনির্বচনীয় যন্ত্রণা সৃষ্টি করে। তার ক্ষুদ্র মনটি যেন প্রতিটি মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়, প্রতিটি শ্বাসে অভিমানের দীর্ঘশ্বাস জমতে থাকে। এই অতিবাহিত দিনগুলোর অগণিতবার কল করে জাদুয়া হাসিলকে, তবে প্রতিবারই হাসিলের কণ্ঠস্বর তার সমস্ত আবেগকে নিরস করে দেয় কেবলমাত্র হ্যাঁ অথবা না এর সংক্ষিপ্ত উত্তরে। যেন তার কথাগুলো হৃদয়ের দেওয়ালে আসতে পড়ে, কোনো প্রতিধ্বনি না তুলেই বিলীন হয়ে যায়। অন্যদিকে বাড়ির প্রতিটি সদস্যের চোখে স্পষ্ট হয়ে তাদের সম্পর্কের টানাপোড়েন। হাসিলের এই নিরবতাপূর্ণ দূরত্ব এবং জাদুয়ার ভগ্ন স্বাস্থ্য তাদের শঙ্কিত করলেও কেউই তাদের ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় হস্তক্ষেপ করতে চায় না, কারণ তারা বিশ্বাস করে স্বামী স্ত্রী এমন টানাপোড়েন নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া উচিত। অন্যদিকে জাদুয়ার জন্য প্রতিটি দিন এক অদ্ভুত বিরহের প্রতীক হয়ে দাঁড়ায়। হাসিলের অনুপস্থিতিতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই কেন যেন জাদুয়ার মনে হয় হাসিল তার পাশে এসেছিল। তার শ্বাসের উষ্ণতা, তার শরীরের সুগন্ধ যেন ঘরের কোণে কোণে মিশে আছে, অথচ চোখ খুলতে সে দেখে শূন্যতা। সেই সুগন্ধ, সেই অনুভবগুলো কেন যেন জাদুয়ার বাস্তব বলে মনে হয়। তার বিশ্বাস করতে ইচ্ছে হয় হাসিল এখানে এসেছিল, আবার ভাবে যদি আসেই তবে কোথায় সে। তার মন মস্তিষ্ক বারংবার প্রতারণা করে। সে ভাবে হাসিল হয়তো প্রতিদিনই ফিরে আসে, তার সত্যকে ছুঁয়ে দিয়ে চলে যায়। এই অমোঘ অনুভূতিগুলো জাদুয়ার ভেতর এক অনিবার্য দ্বন্দ্ব সৃষ্টি করে, একদিকে অপেক্ষার ব্যাকুলতা, অন্যদিকে প্রতিনিয়ত নিরাশার জ্বালা। এভাবে প্রতিটি দিন তার কাছে দীর্ঘতর রাতের মতো, যেখানে কোনো আলো নেই, এক শুধু একাকিত্ব আর অনিশ্চয়তার কালো ছায়া। সময় যেন এক অলগ্ন শৃঙ্খলে বেঁধে রাখে সুলতানা ভিলাকে। দিনের পর দিন গড়িয়ে যায়, কিন্তু ভিলার পরিবেশ এক ধরনের মিলান নির্জনতা লেপ্টে থাকে। জাদুয়ার কলেজের ভর্তির দিন ক্রমেই এগিয়ে আসে, অথচ সে এক অভিমানের মর্মর বিপ্লবে স্থির যাবে না। সুলতানা খান শত বোঝানোর চেষ্টা করেও তার এই সিদ্ধান্তকে টলাতে ব্যর্থ হন। জাদুয়ার জেদ যেন এক প্রাচীর, যার গায়ে কোনো মুক্তির আঘাত লাগে না। বাড়ির সকলে বুঝতে পারে হাসিলের প্রতি তার অভিমানী এই জেদের মূল উৎস, কিন্তু কোনো কৌশলই তাকে ভাঙতে পারে না। এমন এক সকালবেলায় যখন প্রত্যাশার প্রদীপ প্রায় নিভে যেতে বসেছে, ঠিক তখনই সুলতানা ভিলার সদর দরজায় এক দৃঢ় প্রতিধ্বনি শোনা যায়। হাসিল এসে দাঁড়ায় ভিলার অঙ্গনে। তার প্রবেশে পুরো বাড়ি যেন প্রাণ ফিরে পায়। সুলতানা খান এবং অন্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন দীর্ঘ এক অশান্তির অবসান ঘটেছে। জাদুয়া যে এতদিন নিজেকে অভিমানের খোলসে আড়াল করেছিল, তা যেন মুহূর্তে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় হাসিলের দর্পণে। সে চঞ্চল চিত্তে ছুটে যায় হাসিলের দিকে, তার চোখে আনন্দ আর মুক্তির মিশ্রণ, কিন্তু তার উচ্ছ্বাসিত আবেগ থমকে যায় যখন হাসিল তার হাত তুলে তাকে থামিয়ে দেয়। তার চোখে কঠোরতার ঝলক আর কণ্ঠে ধীর অথচ দৃঢ় সুরে বলে ওঠে, 10 মিনিটের মধ্যে তৈরি হয়েছে, আমরা কলেজ যাচ্ছি। জাদুয়া হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তার ঠোঁট কাঁপে কিছু বলার জন্য, কিন্তু হাসিলের গম্ভীর কণ্ঠ যেন তার সমস্ত কথা গিলে ফেলে। হাসিল ভারী কণ্ঠে বলে ওঠে, I don't want to hear a single word. এই কথাগুলো জাদুয়ার মনে যেন তীক্ষ্ণ তীরের মতো বিদ্ধ হয়। তার চোখের কোণে জমা জল যেন এক অদ্ভুত নীরবতায় নেমে আসে। অভিমানে নুয়ে এসে ঘরে ফিরে যায়, কিন্তু হাসিলের দৃঢ়তায় তাকে অপ্রস্তুত হতে দেখে সবার মনে একরকম স্বস্তি আসে।
10 মিনিটের মধ্যেই জাদুয়া কালো বোরকা ও হিজাব পরে নিজেকে আবৃত করে ফিরে আসে। তার মুখে অভিমানের ছাপ স্পষ্ট, কিন্তু সেই ছাপকে চাপা দিয়ে সে হাসিলের নির্দেশ মেনে সামনে দাঁড়ায়। হাসিল একবারও তার দিকে না তাকিয়ে সোজা গাড়ির দিকে পা বাড়ায়। জাদুয়া মনমরা হয়ে তাকে অনুসরণ করে। গাড়ি নীরব গতিতে এগিয়ে চলে। হাসিল এক দৃষ্টিতে মনোনিবেশ করে গাড়ির গন্তব্যে। জাদুয়া পাশে বসে থাকে, তার মুখে মিলান অভিমান। গাড়ি থামে কলেজের সামনে। হাসিল দৃঢ় ভঙ্গিতে জাদুয়াকে নিয়ে সোজা প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে। সেখানে তার কথার গাম্ভীর্যে যেন বাতাসে ভারী পৃষ্ঠতলে চাপ তৈরি হয়। জাদুয়া চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার অন্তরে এক অজানা টানাপ্রণ অস্থির মনে সে বেরিয়ে যায় প্রধান শিক্ষকের কক্ষ হতে। হাসিল একবার জাদুয়ার যাওয়ার পানে ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে ফের দৃষ্টি নিক্ষেপ করে প্রধান শিক্ষকের নিকট। হঠাৎই প্রধান শিক্ষকের কক্ষের বাহির থেকে ভেসে আসে তীক্ষ্ণ চিৎকার। হাসিলের কপালের ভাঁজ গম্ভীর হয়। সে দ্রুত সেখানে গিয়ে দেখে এক অদ্ভুত দৃশ্য। জাদুয়া এক মেয়ের চুল মুঠোয় শক্ত করে ধরে রেখেছে, আর সেই মেয়ে তার হিজাব টেনে ধরেছে। দুজনের মুখে প্রবল প্রতিহিংসার ছায়া, চোখে অনল। আশপাশের সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে সামনে এগিয়ে আসছে না। ঘটনাস্থলে উত্তেজনার জটিল সুরের মাঝে হাসিলের দীপ্ত পদক্ষেপ যেন একটি বজ্রঘাতের প্রতীক হয়ে উঠল। তার ভ্রুকুটি এবং দৃষ্টির তীক্ষ্ণতায় উপস্থিত জনতা মুহূর্তেই স্তব্ধ। জাদুয়ার দিকে অগ্রসর হয়ে সে জাদুয়ার হিজাব ধরে থাকা মেয়েটিকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়, যেন তার উপস্থিতি নিজের ন্যায় বিচারের মূর্তি। তারপর জাদুয়ার কোমল অথচ অপরাধীর ন্যায় কুণ্ঠিত মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, What is this? Why are you fighting like children? What is the reason for this? হাসিলের গম্ভীর কণ্ঠ যেন বজ্রধ্বনি ন্যায় বেঁচে উঠল। জাদুয়া ভয়ে নত হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট থেকে একটি শব্দ বের হতে পারল না। দূরে সরে যাওয়া মেয়েটি তখন ক্রোধ আর অপমানে বলে উঠল, এই বেদমে শুধু শুধু এসে আমার চুল ধরে টেনে ধরেছ, একেবারে বেদম। মেয়েটির কথার মাঝেই হাসিল খড়গসম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গর্জে উঠে বলে, Another word against my wife, and I will tear the tongue of yours apart. আমার স্ত্রীর বিরুদ্ধে আর একটি কথা বললে আমি তোর জিহ্বা ছেড়ে ফেলবো। এমন গর্জন শুনে মেয়েটি যেন প্রেত ভয়ে পেয়ে চুপ হয়ে গেল। তার ঠোঁট বন্ধ হয়ে গেল, যেন কোনো ভয়ানক দানবের সামনে দাঁড়িয়ে সে। হাসিল এরপর আবার জাদুর দিকে ফিরে তার চোখে রাগ এবং দ্বন্দ্বের এক অব্যাখ্যাত গভীরতা সে ফের বলে ওঠে, I'm asking, what happened? হাসিলের কঠোর কণ্ঠে জাদুয়া ভেঙে পড়ল, চোখের কোণে অশ্রু জমে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে সে নিজের তর্জনী আঙ্গুল উঠিয়ে মেয়েগুলোকে দেখিয়ে বলে, এই মেয়েটি, ওই মেয়েটিকে বলেছে আপনি অনেক সুন্দর। হাসিল এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যায়। তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। ভ্যাবাচাকা খেয়ে তীক্ষ্ণ কণ্ঠে সে ফের জিজ্ঞেস করে, সুন্দর বলেছি দেখে তুমি ওর চুল টেনে দিয়েছ? জাদুয়া সিটিয়ে গিয়েও দ্রুত মাথা নাড়ে, মুখ লুকিয়ে সোজা দাঁড়িয়ে বলে, না। হাসিল এবার আরও তীক্ষ্ণ হয়ে প্রশ্ন করে। তবে জাদুয়ার চোখের পানির ভারে ভারী হয়ে গিয়ে বলে, ও বলেছে আপনাকে ওর খুব ভালো লেগেছে, তাই যে কোনো মূল্যে তাবিজ করে হলেও ও আপনাকে ওর করে ছাড়বে। এই কথা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, তাই অজান্তেই ওর চুল টেনে ধরেছি। সরি, আমি ভুল করেছি, আর কখনো এরকম করব না। জাদুর কথায় মেয়েটি বলতে নাই, আমি তাবিজের কথা মজা করে বাকি কথা বলার পূর্বে হাসিলের ধমকে ভয়ে সে নিশ্চুপ হয়ে যায়। অন্যদিকে জাদুয়ার কাঁপানো কণ্ঠে বলা কথায় হাসিল যেন এক মুহূর্তেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। এক অদ্ভুত অবাক হওয়ার অনুভূতি ঢুকে পড়ে তার মনে। সে কেবল পলক্ষীনভাবে তাকিয়ে থাকে জাদুয়ার পানে। তার মাথায় কোনো চিন্তা আসে না। কিছু সময় পর সে প্রধান শিক্ষকের দিকে ফিরে নিজের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে যদি এখানে পড়ে তবে আমার বউ এখানে পড়বে না। হাসিলের কণ্ঠে এমন তীব্রতা ছিল যেন
তার সিদ্ধান্ত কোনো সংশয় নেই। তার শীতল অথচ নির্ভীক স্বরে যেন সমস্ত চুপচাপ পরিবেশ বিদ্ধ হয়ে যায়। অতঃপর কোনো কথা না বলে সে জাদুয়াকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। অন্যদিকে মেয়েটি বারংবার ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু হাসিলের মধ্যে কোনো সাড়া পাওয়া যায় না। মেয়েটির দিকে একটি মূল্যবান শব্দ খরচও এক পলক তাকানো প্রয়োজন মনে করে না সে নিজের গন্তব্যে গিয়ে জাদুকে নিয়ে গাড়িতে উঠে প্রস্থান করে সেখান হতে। গাড়ির ভেতর একদিকে রাস্তার নিস্তব্ধতা, অন্যদিকে হাসিলের একাগ্র মনোযোগ। কোনো প্রতিক্রিয়া নেই, যেন তার পুরো অস্তিত্ব শুধু গাড়ির স্টিয়ারিং হুইল এবং রাস্তার স্রোতের সঙ্গে এক হয়ে গেছে। জাদুয়া তার ভিতর এক গভীর অপরাধবোধ নিয়ে কুঁকড়ে রয়েছে। কিছুক্ষণের জন্য সে চুপ থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে অবশ হয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আমি আসলেই নির্বোধ। আপনি যা পছন্দ করেন না তা আমি নিজের অজান্তেই করে ফেলি। আমি আপনাকে প্রমিস করছি দ্বিতীয়বার এরকমটা আর করব না। প্লিজ আপনি শুধু আমার উপর রেগে থাকবেন না। জাদুয়ার অনুনয় বিনয়ের মধ্যে এক অজানা যন্ত্রণা ছিল, কিন্তু হাসিলের মুখে কোনো পরিবর্তন, কোনো অনুভূতি প্রকাশ দেখা যায় না। যেন সে এক নিঃশেষ দিগন্তে চলে গেছে, যেখানে কোনো সারা শব্দ নেই, কোনো শব্দ নেই। তার চোখের গভীরে কোনো নরমতা নেই, তার প্রতিক্রিয়া শূন্য। সময়ের সাথে সাথে সঙ্গতি রেখে গাড়ি থেমে যেতেই অকমশা জাদুয়া সামান্য শখ হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক তখনই হাসিল গম্ভীর স্বরে বলে ওঠে, গাড়ি থেকে নামো। এন নির্দেশে জাদুয়া ব্যথিত হয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই হাসিল ফের বলে ওঠে, নামো বলছে। জাদুয়া কান্না করতে করতে গাড়ি থেকে নেমে পড়ে, তার নয়নে জল, হৃদয়ে ব্যথা। গাড়ি থেকে নামতেই সে বুঝতে পারে হাসিল তাকে সুলতানা ভিলায় না নিয়ে বরং তার অফিসের সামনে এনে দাঁড় করিয়েছে। এক অদ্ভুত আশঙ্কা তার হৃদয়ে প্রবাহিত হয়। কিছু বুঝে ওঠার আগেই হাসিল দ্রুত গাড়ি থেকে নেমে জাদুয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে অফিসের দিকে। জাদুয়া কিছুক্ষণ ঘোরের মধ্যে থাকে, তার অবস্থা যেন এক অন্ধকার কূপে, যেখানে সে নিজেকে খুঁজে পায় না। অফিসে প্রবেশ করতে এক একে স্টাফরা উঠে দাঁড়িয়ে সালাম জানায়। এত মানুষকে দেখে জাদুয়া এক অস্বস্তিকর ঝলকানি চারপাশে ছড়িয়ে পড়ে। এমন এক মুহূর্তে তার সারা শরীর শীতল হয়ে যায়। অফিসে ভিড়ে তার অন্তর জেগে ওঠে অদৃশ্য অস্বস্তি অনুভূতি, কিন্তু সে কোনো কিছু না বলে পদযুগল ফেলে হাসিলের পদের তালে তালে। তার দৃষ্টি স্থলিত, যেন ভীষণ এক খাঁচায় আটকে পড়েছে। হাসিল নিজ কেবিনে পৌঁছে দরজাটি সজোরে ধাক্কা দিয়ে খুলে ফের চাপে দিয়ে এগিয়ে যায় কেবিনের অন্তরালে। জাদুয়া ভয়ে কিছু বলার জন্য মুখ খোলার পূর্বে হাসিল তার কটিদের শক্ত করে চেপে ধরে এবং এক ঝটকায় তাকে টেবিলের উপর তুলে বসিয়ে দেয়। এন পরিস্থিতির ভয়াবহতায় জাদুয়া কিছু বলার পূর্বে হাসিল জাদুয়ার কোমল অধর যুগল নিজের অধরের সাথে একাকার করে মিলিয়ে দেয়। জাদুয়ার কোমল অধরগুলো যেন হঠাৎই এক দৃঢ় ধাবিতে আটকে পড়েছে। হাসিলের শক্ত অধর যখন জাদুয়ার নরম অধর যুগলে আসতে পড়ে, তখন সময় যেন নিজেকে স্থির রেখে এক নিমেষেই থেমে যায়। চারপাশের সমস্ত শব্দ হারিয়ে যায়, কেবল তাদের মধ্যে এক নীরব চুম্বনের আওয়াজ ফুটে ওঠে, যা এক রহস্যময় নিস্তব্ধতা তৈরি করে। যেন এই স্পর্শের মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা, যা তাদের দুজনকে একীভূত করে এবং সারা দুনিয়ায় সব কিছুই মুছে গেল। কেবল তাদের হৃদয়ে তীব্রতা বেজে ওঠে। হাসিলের অধরের শক্তি ছিল যেন এক অনির্বাচনীয় আবেগের বহিঃপ্রকাশ, আর জাদুয়ার নরম অধর যেন সেই শক্তির সঙ্গে এক মধুর সংমিশ্রণ, যা মুহূর্তের পর মুহূর্তে আরও গভীর হয়ে উঠছিল। এই চুম্বনে কোনো ভাষা ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু ছিল অনুভূতির এক সুপ্ত স্রোত, যা তাদের শরীরের প্রতিটি কোণে, প্রতিটি স্নায়ুতে প্রবাহিত হচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত প্রেম আর সমস্ত আকাঙ্ক্ষা যেন একত্রিত হয়ে তাদের মধ্যে ঢুকে পড়েছে। তাদের মাঝে যে অদৃশ্য বাঁধন ছিল তা আরও দৃঢ় হয়ে উঠেছিল, যেন এক মধুর জাদু, যা কেবল তাদের হৃদয়কে না হয় অঙ্গাঅঙ্গিভাবে একে অপরকে মিশিয়ে দিয়েছিল।
এক মুহূর্তে তাদের মধ্যে ছিল এক অজানা প্রেমের শোক, যা অনন্তকাল ধরে স্থায়ী হয়ে যাবে। তাদের এই গভীর মুহূর্তে হঠাৎই বিনা আমন্ত্রিত অতিথির ন্যায় সাব্বির কেবিনে দরজা খুলে প্রবেশ করে বলে ওঠে, কিরে, ভাবি নাকি এসেছে? বাকি কথা বলার পূর্বে সাব্বির থ হয়ে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। জাদুয়া কারো শব্দ পেতে নিজেকে হাসিলের বন্ধন হতে ছুটিয়ে লজ্জাবতী হয়ে হাসিলের পক্ষ মাঝে মুখ লুকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তৎক্ষণাৎ হাসিলও নিজেকে সংযত করে সাব্বিরের পানে তেজ কিরিও লাভার নেই জ্বলে ওঠে। দৃষ্টি তাক করতে সাব্বির বলে ওঠে, ভাই, আমার কোনো দোষ নাই, বিশ্বাস কর। আর তাছাড়া আমি কি জানতাম নাকি যে তুই অসময়ে মিষ্টি খাবি? কথাগুলো বলে সাব্বির এক দৌড়ে কেবিন থেকে বের হয়ে ফের দরজা দিয়ে মাথা তাদের দিকে তাক করে বলে ওঠে, নেক্সট টাইম মিষ্টি খাওয়ার সময় দরজা লক করে নিস। কথাগুলো বলেই আর এক মুহূর্তের জন্য সাব্বির দাঁড়ায় না। অন্যদিকে লজ্জাপতি পাতা নেয় জাদুয়ার নিজের মুখ লুকিয়েছে তো আর ওঠানোর নাম গন্ধ নেই। হাসিল জাদুয়ার পরিস্থিতি বুঝতে পেরে অধরে কোমল হাসি ফুটিয়ে আরও গভীরভাবে আলিঙ্গন করে নেয় জাদুয়াকে। ধীর অপ্রকাশিত এক অভিসন্ধির উদ্দেশ্যের মতো হাসিলের করতল জাদুয়ার কোমল পৃষ্ঠদেশে স্থির হলো, যেন সেই স্পর্শে তার সমস্ত সংখ্যাকে একত্রে লেপে রাখার ব্যর্থ চেষ্টা। জাদুয়ার অরুণিম মুখ তখনও হাসিলের প্রশস্ত বক্ষে আশ্রয় নিয়েছিল। তার শ্বাসের গোপন উত্তাপ হাসিলের হৃদয়ের স্পন্দনের সঙ্গে মিশে এক রহস্যময় মায়াজাল সৃষ্টি করেছে। নীরবতা যেন ঘরের প্রতিটি কোণে নিজের মায়াবী পরিধি বিস্তার করেছিল। আর সেই নীরবতার গভীরতায় হাসিল মৃদুস্বরে ফিসফিস করে বলে ওঠে, এই যে লজ্জার মুকুর পরে সে যাবে, যদি মুখ না তোলো তো জেনে রাখো, যা ঘটতে যাচ্ছে তার জন্য আমাকে দায়ী করলে চলবে না। তার কণ্ঠে এক তীব্র অথচ স্নিগ্ধ শাসনের ছায়া ফুটিয়ে তুলে ফের বলে ওঠে, হাজারবার কাঁপলেও তোমাকে ছাড়ার কোনো অভিপ্রায় আমার জাগ্রত হবে না, বুঝে নিও। হাসিলের এহেন বাক্যে যেন জাদুয়ার লজ্জায় দেওয়াল ভেঙে এক নতুন অস্বস্তির ঘূর্ণিপাকে তাকে নিমজ্জিত করল। নিজেকে অরুণিম মুখটি দ্রুতই হাসিলের বক্ষ থেকে সরিয়ে সে অপ্রস্তুতভাবে টেবিল থেকে নেমে দাঁড়িয়ে যায়। জাদুয়ার চোখে এক মুহূর্তে সংকোচ আর চঞ্চলতা ফুটে উঠল। এই ক্ষুদ্র কিন্তু নড়বড়ে প্রতিক্রিয়া যেন হাসিলের মনে মৃদু হাস্যের এক কৌতুকমাখা ঝিলিক এনে দিল। তার ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসি ফুটে উঠল, যা সঙ্গে সঙ্গে নিজের গাম্ভীর্যের পোহরায় হারিয়ে গেল। গভীর স্থির কণ্ঠে হাসিল ফের পড়ল, ওখানে গিয়ে বসো। তার কণ্ঠে কোনো তাড়াহুড়ো ছিল না কোনো কঠোরতা, বরং সেই কথার অন্তর্গল শক্তি আর ভার যেন জাদুয়ার সমস্ত আন্দোলন থামিয়ে দিল। জাদুয়ার কোনো প্রকার বাক্য ব্যয় না করে হাসিলের নির্দেশিত স্থানে ভদ্র মেয়ের মতো গিয়ে বসে পড়ে। হাসিল জাদুয়াকে একবার নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিজ কর্মে মনোনিবেশ প্রতিস্থাপন করে। অনেকটা সময় পার হয়ে যায় নিশার নিথর অবস্থায় বসে থাকতে। স্ট্যাচুর মতো এভাবে স্থির হয়ে থাকা জাদুয়ার জন্য চরম কষ্টকর হয়ে ওঠে। তবু কোনো অভিযোগে ছিটে ফোটা না করে সে স্থির চিত্তে সেই জায়গাতেই বসে থাকে। ধীরে ধীরে তার অস্বস্তি যেন একটি নিস্তব্ধ ভার হয়ে নেমে আসে। এই ভারমুক্তির আকাঙ্ক্ষা তাকে ক্লান্ত করে তোলে, আর এই ক্লান্তি কখন যে তাকে নিদ্রার গভীরে টেনে নিয়ে যায় তা বোধগম্য সে নিজেও টের পায় না। জাদুয়ার নিস্তব্ধ অবস্থা যেন হাসিলের মনোযোগকে চুম্বকের মতো টেনে নিল। নিদ্রার অতলে হারিয়ে থাকা জাদুয়ার মুখোপই এক স্বর্গীয় প্রশান্তি ছড়িয়ে দিয়েছিল, তবু তার অবচেতন অস্বস্তি হাসিলের চোখ এড়ায়নি। নিজের সমস্ত কাজ উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে এলো সে, যেন প্রতিটি পদক্ষেপ এক অনুচ্চারিত টান মেনে চলছে। জাদুয়ার সন্নিকটে এসে হাসিল কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর মৃদু নিঃশ্বাস ফেলে নিজের এক হাঁটু ফুলোর ছুঁয়ে বসে পড়ল।
অন্য পা ভাঁজ করে জাদুয়ার ঠিক সম্মুখে এমনভাবে বসে পড়ল যেন তার অবয়ের প্রতিটি রেখা তার দৃষ্টির বন্দী হয়ে যায়। অতি সাবধানে সে এক হাত বাড়িয়ে জাদুর হিসাব ভেদ করে বেরিয়ে আসা চুলের এলোমেলো কয়েকটি গোছা সরিয়ে দিল, যেন তার মুখোবই স্পষ্ট হয়ে ওঠে। গভীর মমতায় ভরা চোখে তাকিয়ে থেকে সে মৃদুস্বরে বলে উঠল, তোমাকে নির্বোধ বলি বলে তুমি অভিমান করো, তবে বুঝতে পারো না আমার সামনে এমন অস্বস্তিতে থাকাটা বোকামি ছাড়ার কিছুই নয়। আমি কি কোনো ভয়ঙ্কর বাঘ নাকি হিংস্র সিংহ যে নিজের অনুভূতি প্রকাশ করতে এত সংকোচ? কিসের এত ভয় মেয়ে? নিজের অস্বস্তিটুকু কি আমাকে বোঝাতে পারো না? তার কণ্ঠস্বরে এক অনির্বাচনীয় মায়া ছিল, যেন সমস্ত দুঃখ মোছার প্রতিশ্রুতি। জাদু তন্দার অতলে থেকেও যেন সেই শব্দগুলোর উষ্ণতা অনুভব হলো। তার নিঃশ্বাসে এক শীতল প্রশান্তি ছোঁয়া এলো। হঠাৎই জাদুয়ার নিজ নেত্র মিলে চাইতেই সম্মুখে পরিলক্ষিত হলো হাসিলের চিন্তিত মুখের অবয়। মুহূর্তে ভয় তড়িৎ বেগে শটান হয়ে বসে পড়ে বলে ওঠে, আই এম রিয়েলি সরি, বুঝতে পারিনি কখন ঘুমিয়ে গিয়েছি। আর ঘুমোবো না। জাদুর এহেন রূপে বলা কথায় হাসিলের মায়াময় দৃষ্টি বদলে গিয়ে মুখ অভয়ে ফুটে উঠল তীক্ষ্ণ রেখার ভাঁজ। সঙ্গে সঙ্গে সে উচ্চস্বরে সাব্বিরকে ডেকে উঠতে জাদু ভয় সিটিয়ে গিয়ে বলে ওঠে, প্লিজ আপনি রাগ করবেন না, শান্ত হন। জাদুর কোনো কথাই যেন হাসিলের কর্ণে পৌঁছালো না। তার ভয়ঙ্করভাবে ডাক সাব্বিরের তড়িৎ বেগে তার সম্মুখে হাজির হতেই হাসিল বলে ওঠে, এই নির্বোধ আহম্মক এডিটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, একে বাসায় পৌঁছে দেয়। হাসিলকে এভাবে রাখতে দেখে সাব্বির অবাক হয়ে মনে মনে বলে ওঠে, আরে হঠাৎ এর কি হলো? কিছুক্ষণ আগে তো কত প্রেম ছিল, আর এখন দেখো তেলে বেগুনে কিভাবে জ্বলছে। আফশোর এ কোনোদিনও নর্মাল হবে না। সাব্বিরের ভাবনার মাঝেই হাসিল গর্জে উঠে বলে, মাথা মোটা তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? হাসিলের গর্জনে সাব্বির নিজ ভাবনার ইতি টেনে বলে ওঠে, নিয়ে যাচ্ছি ভাই, তুই একটু শান্ত হ। বলে জাদুয়ার দিকে ঘুরে তাকিয়ে বলে ওঠে, ভাবি চলো তোমাকে দিয়ে আসি। সাব্বিরের কথায় জাদুয়া হাসিলের দিকে তাকিয়ে কন্দনরত কণ্ঠে কিছু বলতে উদ্যত হতেই হাসিল তীক্ষ্ণ মেজাজে বলে ওঠে, আর একটা কথা বললে তোমাকে না ওকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। হাসিলের বলা বাক্যে জাদুয়া কোনো কথা না বলে মুহূর্তে চুপ হয়ে যায়। অন্যদিকে সাব্বির ভ্যাবাচাকা খেয়ে মুখ হা করে হাসিলের পানে চেয়ে মনে মনে বলে ওঠে, বাহ, সব জায়গায় বলির পাঠা আমি হই। কি ভাগ্য করে তোর মতো একটা বন্ধু জুটেছিল কপালে আমার। দোয়া করি তোর মতো বন্ধু যেন শত্রুরও না হয়। কাল নাগিনী একটা, ওই নাগিনী না নাক হবে। কাল নাগ একটা, কথা বললেই মুখ থেকে বিষ ঝরে। কথাগুলো ভেবেই সাব্বির হাসিলের অগোচরে মুখ ভেঙচিয়ে জাদুয়াকে নিয়ে বের হয়ে যায় অফিস কক্ষ হতে। সেই কখন থেকে জাদুয়া গাড়িতে বসে নিজের অশ্রু বিসর্জনে ব্যস্ত হয়ে পড়েছে। তার কোনো ইয়াত্তা নেই। সাব্বির বেচারা টিস্যু এগিয়ে দিতে দিতে নিজের হালাত খারাপ করে ফেলেছে। অবশেষে সকল নীরবতা ভেঙে সাব্বির প্রশ্ন করে ওঠে, ভাবি হঠাৎ কি এমন হলো যে হাসিল এভাবে চটে গেল? সাব্বিরের প্রশ্নে জাদুয়া নাক টানতে টানতে বলে ওঠে, ভাইয়া আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই উনি রেগে গেছেন। জাদুয়ার কথা সাব্বির বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে বলে ওঠে, একটু খুলে বলো প্লিজ। সাব্বিরের কথায় জাদুয়া সকল ঘটনা খুলে বলল, কিভাবে তাকে বসতে বলেছে আর কিভাবে সে ঘুমিয়ে পড়েছে। জাদুয়ার প্রতি উত্তরে সাব্বির নিজের বুক ফুলিয়ে মনে মনে বলে ওঠে, তবে আমি দুনিয়ার একমাত্র মাথা মোটা না, আমার থেকে বড় মাথা মোটা আমার সামনে বসে আছে। এতেই বোঝা যায় যে রবের লীলা খেলা বোঝা বড়। তাই হাসিলের বাচ্চা, আমাকে মাথা মোটা, মাথায় কিচ্ছু নেই বলতি না? দেখ, আমার থেকে বড় মাথা মোটা তোর কপালে জুটেছে, যে তোর ভালোবাসাকেও রাগ মনে করে। বাক্যগুলো বলে নিজ মনে দীর্ঘশ্বাস ত্যাগ করে ফের বলে ওঠে,
সে যাই হোক, তুই যেমনই হোস তবুও আমার বন্ধু, তোর কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। নিজ মনের ভাবনায় ইতি টেনে সাব্বির জাদুয়ার পানে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে। ভাবি, বুঝতে পেরেছি তোমারই দোষ। সে যাই হোক, ওর রাগ ভাঙাতে কিছু করবে না। সাব্বিরের প্রশ্নে জাদুয়া মলিন মুখে বলে ওঠে। ওনার সামনে তো ঠিকমতো কোনো কথাও বলা যায় না, রাগ কি করে ভাঙাবো? দেখা যাবে কিছু বলতে যাব তখনই জঙ্গলে ফেলে দিয়ে আসার হুমকি দিবে। আর তাছাড়া রাগ করে তো উনি বাসায় যায় না। আরে তুমি চিন্তা করো না, আজ ও বাসায় ঠিকই যাবে। আরে তুমি চিন্তা করো না, আজ ও বাসায় ঠিকই যাবে। আর ভাবি, আমি কিন্তু জানি কি করে ওর রাগ ভাঙানো যাবে। জাদুয়া মলিন মুখে বলে ওঠে। সাব্বিরের প্রতি উত্তরে জাদুয়া উৎফুল্লিত হয়ে নিজের নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রু কণাগুলো মুছে এক ধ্যানে চেয়ে বলে ওঠে। কি করে? যা করতে বলবো করতে পারবে তো? পারবো। জাদুয়ার প্রতি উত্তরে সাব্বির গম্ভীরভাবে বলে ওঠে। বেশি কিছু না, তোমার শুধু শাড়ি পরতে হবে আর একটা বাক্য হাসিলকে বলতে হবে, ব্যাস। এতেই হাসিলের রাগ পানির মতো গলে যাবে। সাব্বিরের বলা বাক্যে জাদুয়া ভুরু কুঞ্চিত করে বলে ওঠে। কিছু বলার জন্য শাড়ি কেন পরতে হবে? আরে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে কথাগুলো বললে বেশি ভালো লাগবে, তাই বলছি আর কি। সাব্বিরের প্রতি উত্তরে জাদুয়া সকল বাক্য বুঝতে পারার নাই মাথা নাড়িয়ে বলে ওঠে। আচ্ছা ঠিক আছে, এবার বলুন কি বলতে হবে। সাব্বির কিছুটা শ্বাস টেনে বলে ওঠে। যেতে ভু মাতেন সিলতে প্লে আবলুব মোয়াদ আন কোবার চুন্দামুর। সাব্বিরের বলা বাক্যে জাদুয়া হা হয়ে চেয়ে রয় তার পানে, মুহূর্তেই নিজেকে ধাতস্থ করে বলে ওঠে। এটা কি ছিল? কি বললেন? এর অর্থ কি? জাদুয়ার প্রশ্নে সাব্বির দাঁত বের করে বলে ওঠে। এটা ফরাসি ভাষা, এর অর্থ হলো আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এরকম করব না। এহেন বাক্যের অর্থ শুনে জাদুয়া বলে ওঠে। এটা বাংলায় না বলে এত কষ্ট করে এই ভাষায় বলতে যাব কেন? আরে হাসিল ফরাসি ভাষা খুব পছন্দ করে, এই ভাষায় ওর কাছে কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। সাব্বিরের বেন ওয়াশ করা প্রতিটি বাক্য জাদুয়া সত্য ভেবে নির্বোধের মতো মেনে নেয় সকল কথা। সাব্বির বলা বাক্যটি সে মুখস্থ করার উদ্দেশ্যে কাগজে লিখে নেয় খুব মনোযোগ সহিত। তাদের বাক্যলাপের মাঝেই গাড়ি এসে থামে সুলতানা ভিলার প্রধান ফটকের সম্মুখে। সাব্বির গাড়ি হতে নেমে ভিলার ভিতর অবধি জাদুয়াকে এগিয়ে দিয়ে চলে আসার উদ্দেশ্যে পদযুগল ফেলতেই ফের বলে ওঠে। ভাবি, কংগ্রাচুলেশন তোমায় পরীক্ষায় সফল অর্জনের জন্য। ধন্যবাদ ভাইয়া। আপনি কি করে জানলেন আমার রেজাল্টের কথা? জাদুয়ার প্রশ্নে সাব্বির মুখে হাসির রেখা টেনে বলে ওঠে। উনি তোমার পরীক্ষার ফল প্রকাশের দিন অফিসে মিষ্টি বিলি করেছে আর প্রত্যেককে বোনাস দিয়েছে, তাই তোমার সফলতার কথা আমি না পুরো অফিসে জানে। কথাগুলো বলে সাব্বির ধীর পায়ে বাহিরের দিকে পা বাড়ায়। তার বাক্যের প্রতিধ্বনি যেন এক অদৃশ্য রেখা হয়ে জাদুয়ার হৃদয়ে শিরশিরিয়ে প্রবাহিত হয়। কিছুক্ষণের জন্য সে যেন এক অদ্ভুত নীরবতার মাঝে হারিয়ে যায়। অপ্রত্যাশিত এক অস্থিরতায় তার বুকের ভিতর তীব্র এক অনুভূতি ঢেউ তোলে। সেখানে সুখের কোনো এক অদ্ভুত ছোঁয়া মৃদুভাবে ডানা মেলে, যেন এক অচিন পাখি মুক্ত আকাশে উঠতে শুরু করে। সে বিষণ্ণতা কিছুক্ষণ আগেও তার মনকে গ্রাস করেছিল, তা মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় এবং তার বদলে আসে এক অদ্ভুত প্রশান্তি। স্নিগ্ধ শীতল হাওয়ায় মতো কিছু অনুভূতি তার শরীর ও মনকে এক নতুন জীবন দেয়, যেন দেহে এক শান্তিপূর্ণ হিমেল পরশ বয়ে যায়। সমস্ত ক্লান্তি ও বিষাদকে পেছনে ফেলে সে মনে মনে বলে ওঠে। নিষ্ঠুর মানব এত কিছু করতে পেরেছে, অথচ মুখে একবারও শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করেনি। উল্টো আমি যখন রেজাল্টের কথা জানিয়েছি তখন গুড ছাড়া কিছুই বলেননি। আমার সময়ই যত রাগ তার নাকের ডগায় এসে জমা হয়।
কি অদ্ভুত বাক্যই না প্রতিধ্বনিত করলো জাদুয়া। সে যদি জানতো তার নিষ্ঠুর মানবটির সকল কোমলতা শুধুমাত্র তার জন্যই বর্ধকিত, তবে কি উচ্চারিত হতো এই বাণী তার মুখ হতে? সে যদি জানতো দুনিয়ার মানুষের সাথে কতটা হিংস্র হাসিল, তবে কি বলতো এহেন বাণী? সাপির ভিলা হতে বের হওয়ার সময় অকস্মাৎ তার কনে আজব পরিচিত এক ধরনের স্ফুট জাতীয় শব্দ ভেসে আসতেই শব্দের উৎস খুঁজতে নিজের মাথা ঘুরিয়ে তাকাতে দৃষ্টিতে পরিলক্ষিত হয় স্নেহা নিজের নাসারন্ধ্র চেপে ধরে পশ্চাৎ দেশে বাতাস করার ন্যায় নিজ হাতে নাড়াচ্ছে। মুহূর্তেই সাপির বুঝতে পারে নিজের হাত এভাবে নাচানোর কারণ। সে কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে। কোনো দিকে না থেকে সামনে পা ফেলতে অসাবধানতায় ধাক্কা লেগেছে স্নেহার সহিত। সে নিজের কার্য সম্বোধন করে ভেতরে প্রবেশের জন্য ঘুরেছিল। এভাবে ধাক্কা লাগতে স্নেহা চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওঠে,